অখণ্ড ভারতবর্ষের বড়দের প্রণাম, ছোটদের স্নেহ ও শুভেচ্ছা এবং সমবয়স্কদের নমস্কার জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। বর্তমান সময়ে নেতাজির প্রাসঙ্গিকতা। আপনারা হয়তো সকলেই নেতাজির বাল্যকালের জীবন থেকে নেতাজির যে 1939 সালে ওনার যে কংগ্রেসের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন গান্ধীর জন্য, সেগুলো সমস্ত খবর সমস্ত বইতেই পড়েছেন। আমার মেন গবেষণা হচ্ছে 1999 সালে নেতাজির যুদ্ধকালীন 50টি দুর্লভ ছবি এবং মাসায়োশি কাকিৎসুবোর অলিখিত আর্টিকেল, যেগুলো আমি আমার জাপানিজ বস আমাকে 1999 সালে এপ্রিল মাসে দিয়েছিলেন। এবং যখন আমি জাপান থেকে অস্ট্রেলিয়ায় ফিরে আসি তখন উনি বলেছিলেন ভারতবর্ষে যখন কংগ্রেস সরকার থাকবে না তখন নেতাজি নিয়ে একটি বই লিখবে। সেই জন্য এই সমস্ত ফটো অ্যালবাম এবং আর্টিকেলগুলো আমার ঘরে পড়েছিল। কিন্তু আমি 1999 সাল থেকেই নেতাজি নিয়ে সারা পৃথিবীতে যে নিউজ বা খবর পড়তাম দেখতাম, সে সমস্ত রাখতাম খবরাখবর। যাক, এই প্রসঙ্গে বলে রাখি, এই দুটো ফটো বইতে আমার পাবলিশ হয়েছে। এটা নেতাজি যুদ্ধকালীন ফটো এবং এটা মাসায়োশি কাকিৎসুবোর বুড়ো বয়সের ফটো। উনি উনি যখন 1995 সালে আমার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল ওনার ছেলে সহ, তখন উনি বলেছিলেন যে তোমাদের ব্যাড লাক, নেতাজি মারা না গেলে ভারতবর্ষ কখনোই ভাগ হতো না এবং ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি হতেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, নেতাজি প্লেন ক্র্যাশে মারা যায়। তখন আমি অত সমস্ত কিছু জানতাম না নেতাজি সম্বন্ধে। তো যাক, তারপরে গবেষণা করে জানতে পারলাম এ সমস্ত কিছু তথ্য এবং ঘটনা সমস্ত আমার বইতে প্রকাশিত হয়েছে। তারপরে দেখুন, আমি তো বললাম আপনারা সবাই নেতাজির বাল্যকালের জীবন থেকে তার 1939 সাল পর্যন্ত সবাই খবরাখবর বা বইয়ে সারা ভারতবর্ষে আছে বা পাওয়া যায়। এখন যুদ্ধকালীন 1939 সালে সুভাষচন্দ্র বোস তার কংগ্রেস সভাপতি পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন সীতারামাইয়ার জন্য। মেন কারণ ছিল গান্ধী ওনাকে পদত্যাগ করতে বাধ্য করেন। কারণ গান্ধী পুরো একনায়কতন্ত্রে বিশ্বাসী ছিলেন। উনি চান না নেতাজি সভাপতি পদ থাকুন। তারপরে 1940 সালে ব্রিটিশ রাজ বোসকে হত্যা করতে চেয়েছিল কংগ্রেসের সহায়তায় এবং বোসকে গৃহবন্দী করে রেখেছিল। বোস সমস্ত বুঝতে পেরে 1941 সালে 16 বা 17 জানুয়ারি মহানিষ্ক্রমণে ভারত থেকে মানে কালকা মেলে চেপে গুমর থেকে কালকা মেলে চেপে উনি আফগানিস্তান হয়ে কাবুল হয়ে মস্কো হয়ে জার্মানিতে পৌঁছান। এটা ছিল সুভাষচন্দ্র বোসের মহানিষ্ক্রমণ। ওই সময়ে ভারতবর্ষের খবরের কাগজে, ব্রিটিশ খবরের কাগজে লুকআউট নোটিশ জারি করা হয়। নেতাজি সুভাষ বোস, তখন নেতাজি নাম ছিল না, সুভাষ বোস কোথায় গেল তার খুঁজে পাওয়ার জন্য নোটিশ জারি করা হয়। নেতাজি জার্মানিতে পৌঁছে তার কার্যক্রম আরম্ভ করেন। যে সমস্ত ভারতীয় সেনা যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং হিটলারের আন্ডারে ছিল, তাদের নিয়ে তিনি ভারতবর্ষে স্বাধীনতার জন্য কাজ আরম্ভ করেন এবং হিটলারের সঙ্গে কথাবার্তা বলার জন্য চেষ্টা করেন, কিন্তু হিটলার এক বছর অবধি কোনো যোগাযোগ করতে পারেননি। 1942 সালের ডিসেম্বর নাগাদ হিটলারের সঙ্গে প্রথম সাক্ষাৎকার হয়। এই সাক্ষাৎকারের ছবিটি দেখছেন, একটু পরে দেখাবো। তারপরে বোস অনুগামী ভারতীয় ব্রিটিশ সেনারা বার্লিনে নেতাজিকে বিশেষ সম্মান হিসাবে সম্মানিত করেছিলেন অ্যাজ নেতাজি, যেটা ওই প্রথম থেকে ওই থেকেই নেতাজির নাম আরম্ভ হয়। সেটা জার্মানি ভারতীয় ব্রিটিশ সেনারা নেতাজি নাম দিয়েছিলেন। এই ছবিটি দেখছেন, এখানে প্রথম হিটলারের সাথে নেতাজির মিলন হয় এবং হিটলারের সাথে নেতাজির প্রথম সাক্ষাৎ ওই বললাম যে 1942 সালের ডিসেম্বরে। বিশ্বের অন্যদিকে 1942 সালের
বসন্তের মধ্যে জাপানি সামরিক বাহিনী সিঙ্গাপুর এবং দক্ষিণ পূর্ব এশিয়া দখল করে নেয় এবং এই সময়ে হিটলার নেতাজিকে ভারতের স্বাধীনতার জন্য সাহায্য করতে রাজি হয়নি এবং বলেছিলেন ভারতবর্ষকে ব্রিটিশের দ্বারা আরো 200 বছর শাসন করা উচিত। নেতাজি হিটলারের এই একে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিলেন। যাক, ওই সময়ে হিটলার নেতাজিকে সাহায্যের জন্য একটি সাবমেরিনের ব্যবস্থা করেন, যে সাবমেরিনে নেতাজি আবিদ হাসানকে সঙ্গে নিয়ে জাপানের উদ্দেশ্যে উনি রওনা হন 1943 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ। তারপর নেতাজি মাদাগাস্কারের হয়ে হাসানের সাথে জাপানের একটি সাবমেরিনে স্থানান্তরিত হয়েছিলেন মাদাগাস্কারে এবং 1943 সালের 11ই মে টোকিওতে নেতাজির প্রথম জাপান আগমন হয় এবং তোজো এই নেতাজির আগমনকে বিশেষ ঘোষণা দেন ওনার মন্ত্রিসভায় এবং নেতাজি নিয়ে একটা লেকচার দেওয়ার ব্যবস্থা করেন। এই দেখুন, এই ছবি ভারতবর্ষের নয়, পৃথিবীর মধ্যে প্রথম আমার বই প্রকাশিত হয়। এখানে দেখতে পাবেন এসি চ্যাটার্জি বসছিলেন। নেতাজি এ সময় এসি চ্যাটার্জি, হাবিবুর রহমান খান, মোহাম্মদ জামান কিয়ানি এদিকে সাথে নিয়ে তিনি এই টোকিও শহরে গিয়েছিলেন এবং এখানে নেতাজি লেকচার দিচ্ছেন ইংরেজিতে এবং মাসায়োশি কাকিৎসুবো ইয়াং উনি জাপান থেকে ইংরেজি থেকে জাপানি ভাষায় ট্রান্সলেট করে এনাদেরকে বোঝাচ্ছেন। এটা ছিল তখন প্রথম নেতাজির প্রথম সফর 11ই মে 1943। আপনারা জেনে থাকবেন ভারতবর্ষের অনেক বই আছে যে বইয়ের কোনো ঠিক ঠিকানা নেই এবং নারায়ণ সান্যালের বই উনি আবার দুবার লিখেছেন, হ্যাঁ, 16ই মে বা 26শে মে বিভিন্ন ধরনের লিখেছেন, কারণ তাদের কাছে সব হিয়ার অ্যান্ড সে শোনার ভিত্তিতে তারা বইতে লিখেছেন। যাক, সেইভাবে মেইন জিনিস হচ্ছে উনি 11ই মে টোকিওতে এসেছিলেন প্রথম। তারপরে নেতাজির বক্তৃতার পর সবাই খুব খুশি হয়েছিলেন এবং জাপানি খাওয়া দাওয়া এবং অন্যান্য পানীয় যুক্ত একটি উষ্ণ স্বাগত গার্ডেন পার্টির ব্যবস্থা করা হয়েছিল এবং সেই গার্ডেন পার্টিতে দেখতে পাচ্ছেন সবাই মানে পার্টিকুলারলি জাপানিজ সাকে ড্রিঙ্ক করেছেন। নেতাজিও ড্রিঙ্ক করতে ভালোবাসতেন, নেতাজিও আমি যা শুনেছি নেতাজি খুব সাকে ড্রিঙ্ক করতে ভালোবাসতেন। যাক, এই প্রসঙ্গে এখানে সমস্ত আমি জাস্ট এই ফটোগুলো থেকে তুলে ধরেছি যে নেতাজির, হয়তো জেনে থাকবেন নেতাজির এই ছবিটি আমার অ্যামাজন ইবুক 2017 সালে প্রকাশের পর মিশন নেতাজি কলকাতার অনুজ ধর এই ছবি চুরি করে 8 অক্টোবর 2017 সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করে আমি প্রথম জানতে পারি যে ভারতবর্ষের টপ মোস্ট কপিরাইট ভায়োলেটর এবং ক্রিমিনাল অনুজ ধর এই সমস্ত কাজে জড়িত এবং তখন প্রথম জানতে পারি যে অনুজ ধর নেতাজিকে গুণায়বা হিসাবে ব্যবহার করে 2001 সাল থেকে বিভিন্ন ধরনের বই লিখে নেতাজিকে মানহানি করে চলেছে এবং সেই প্রসঙ্গে আমি এই অনুজ ধরের এগেনস্টে ভারতের প্রাইম মিনিস্টার এবং অজিত ধওয়ালকে সমস্ত ইমেলের সূত্রে যোগাযোগ করি এবং কারণ আমার অ্যামাজন ইবুক হয়ে যাওয়ার পর মোদির জন্মদিনে 2017 সালের সেপ্টেম্বর মোদির জন্মদিনে এবং অজিত ধওয়ালকে আমি প্রেজেন্ট করেছিলাম এই বই। তো 1942 সালে ব্রিটিশরা তাদের ভারতীয় সেনাবাহিনী জাপানিজদের হাতে তুলে দেয়, কারণ ওরা যুদ্ধে হেরে যায় এবং মোহন সিং ওই সময় তার ভারতীয় সেনাদের আইনের নাম দিয়ে তারা তৈরি করেছিল এবং পূর্ব এশিয়ার এই সমস্ত সম্মেলন করেছিল এবং 1942 সালের সময়ে তারা আইএনএতে যোগ দেয় এবং রাসবিহারী বোস ছিলেন আইএনএর প্রধান। এই সময় আইএনএর প্রধান হয়েছিলেন রাসবিহারী বোস।
কোনো কারণে জাপানিরা মোর সঙ্গে সঙ্গে একটু ঝামেলা হয়, তারপরে আইনে সুভাষ রাসবিহারী বোস আইনের অধিকর্তা হয়েছিলেন। আর ওই সময় নেতাজি নেতাজি জাপান টোকিও থেকে সিঙ্গাপুরে ফিরে আসে এবং সিঙ্গাপুরে ফিরে আসার পর তাকে অভ্যর্থনা জানানো হয়। আইএনএর মহিলা বাহিনী সাদা ফুলের দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে এবং পুরুষ বাহিনীও নেতাজিকে অভ্যর্থনা জানিয়েছিল। সেই ছবি আমার বইয়ে প্রকাশিত হয়েছে। এবং 1943 সালের 6 জুলাই প্রধানমন্ত্রী তোজো আইনে পরিদর্শনের জন্য সিঙ্গাপুর সফর করেছিলেন। এখন তোজো এসেছিল সিঙ্গাপুর সফর করতে, যে প্রত্যক্ষ আইনের সোলজাররা যুদ্ধে ব্রিটিশ সঙ্গে যুদ্ধ করতে কি পারবে না পারবে নিজের চোখে দেখার জন্য উনি এসেছিলেন সিঙ্গাপুরে। এবং এই 6 জুলাই ছিল ঐতিহাসিক ঘটনা, যখন তোজো নিজের চোখে সমস্ত এবং তাকে স্বাগত জানাতে নেতাজি এবং ডক্টর বামাও এই সময় সিঙ্গাপুরে এসেছিলেন। 1943 সালে 9 জুলাই নেতাজি তার একান্তিক আইনের দর্শকদের কাছে সিঙ্গাপুরের প্যাডাং পার্কে পৌঁছে গিয়েছিলেন এবং কমরেড, আমার সৈন্যরা, তোমরা আমার সবাই মিলে বলো দিল্লি চলো, দিল্লি চলো। এই ছিল নেতাজির বাণী, দিল্লি চলো। তারপরে উনি এখানে সমস্ত বক্তৃতা দিয়েছিলেন এবং বক্তৃতা দেওয়ার সময় তিনি ঝাঁসি রানী মহিলা রেজিমেন্ট গঠন করার জন্য কথা বলেছিলেন, যে এক মহিলা রেজিমেন্টের ঝাঁসি রানী রেজিমেন্ট করতে হবে। 1943 সালের 21শে অক্টোবর নেতাজি অস্থায়ী আজাদ সরকার তৈরি করেন এবং নেতাজি ছিলেন দেশের প্রধানমন্ত্রী এবং যুদ্ধমন্ত্রী। এটা সিঙ্গাপুরের ক্যাথে বিল্ডিং এ তিনি এটা ঘোষণা করেছিলেন। এবং এই হচ্ছে নেতাজির গঠিত সমস্ত মন্ত্রিসভা, মন্ত্রীদের সমস্ত নাম দেওয়া আছে বইয়েতে। তারপরে 1943 সালের 31শে অক্টোবর থেকে 3রা নভেম্বর অর্থাৎ প্রধানমন্ত্রী হিদেকি তোজো এবং তার দল সম্প্রতি স্বতন্ত্র 6টি দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিদের আন্তরিকভাবে স্বাগত জানাতে হানেদা বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন। এবং এক্ষেত্রে যে 6টি দেশের প্রধানরা উপস্থিত হয়েছিলেন তাদের ছিল যে আমেরিকা এবং ব্রিটেনের এগেনস্টে যুদ্ধে জয়ী হওয়ার জন্য। এটা প্রাইম মিনিস্টার হিদেকি তোজোর লেকচার, হয়তো জেনে থাকবেন। ইউটিউব লেকচার, NHK এর ইউটিউবে লেকচার আমার বইতে সাইটে অ্যাড্রেস দেওয়া আছে, যে কোনো লোক দেখতে পারেন। হিদেকি তোজো লেকচারের পর এখানে জাপানের পররাষ্ট্রমন্ত্রী শিগেমিয়াসুর সাথে নেতাজির ব্যক্তিগত আলোচনা হয় যুদ্ধ নিয়ে। এটা বইতে দেখানো হয়েছে, একটু ফটো দেখুন, নেতাজি এবং শিগেমিয়াসু। এই ছবিও অনুচরের গ্যাং চুরি টুরি করে অনেক কিছু 2 নম্বরই করেছিল। এটা দেখুন যে 6জন আমন্ত্রিত, এবং এক্ষেত্রে তোজো মাঝে আছেন, বাকি সমস্ত 6জন এশিয়ার গ্রেটার ইস্ট, এটার নাম ছিল গ্রেটার ইস্ট এশিয়া কনফারেন্স। সেই গ্রেটার ইস্ট এশিয়া কনফারেন্সের 1943 সালের 5 থেকে 7 নভেম্বর টোকিওতে অনুষ্ঠিত হয় এবং সেই অনুষ্ঠানে ডক্টর বামাও নেতাজি দারুণভাবে লেকচার দেন। সবাই লেকচার দিয়েছিলেন,
ওনাদের লেকচারও সমস্ত কিছু কিছু ইউটিউব আমার বইয়ের অ্যাড্রেসে দেওয়া আছে। এবং এক্ষেত্রে বামাওয়ের সাথে নেতাজির ওই ওই সময়ে টোকিওতে যুদ্ধকালীন কিভাবে যুদ্ধ করতে হবে না হবে এ নিয়ে বামাওয়ের সাথে নেতাজির আলোচনা হয়। বার্মিজ ডক্টর মামাও ভারতের স্বাধীনতার জন্য নেতাজিকে সব রকমের সাহায্য করার পারমিশন দেন। এবং সেই আবার নেতাজির যুদ্ধের পর তোজো তোজো সেই সময় আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জকে নেতাজির সরকারকে দান করে দেন। এবং এই ছবিটি দেখুন, নেতাজি যে ঘোষণা করেছিলেন তাতে যে নেতাজি সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠনের বিষয়ে দেখানো হয়েছে। এখানে উনি তার এই প্রোক্লেমেশন যে কিভাবে কি যুদ্ধের কালীন কি করতে হবে না হবে তিনি এখানে দেখিয়েছিলেন। এটা হচ্ছে নেতাজির সাথে কেইজো শিবুসাওয়া গভর্নর অফ ব্যাংক অফ জাপানের সাথে তারা ছবি তুলেছিলেন। এই ছবিটি দেখুন, এটা দুষ্প্রাপ্য ছবি, হ্যাঁ, এবং এই প্রোক্লেমেশন ইংরেজিতে লেখা ছিল, সেটাও পাবলিশ করা হয়েছে। তারপরে তোজোর লেকচার বা সমস্ত হয়ে যাওয়ার পর নেতাজি সমস্ত ওদের সাথে তোজো বা আদার জাপানিজ মিনিস্টার এবং আবার হাবিবুর রহমান খান কিয়ানি এদের সাথে নিয়ে এখানে উনি এবং ওখানে সমস্ত জাপানিজ সুমো রেসলিং দেখতে গিয়েছিলেন। এটা দেখুন, জাপানিজ সুমো রেসলিং দেখছেন, নেতাজির খুব হাসি। এই ছবিও চুরি করে নেতাজি রিসার্চ ব্যুরো, নেতাজি রিসার্চ ব্যুরো তো করেইছে, পরে বলবো। তারপরে অনুজ ধরের গ্যাং এই ফটো চুরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেক কিছু করেছিল এবং বলেছিল আমার সঙ্গে যোগাযোগ করতে। এবং শুধু তাই নয়, অনুজ ধরের গ্যাং আমাকে টাকা ঘুষ দিয়ে অনেক কিছু করার প্ল্যান করেছিল। নেতাজির আশীর্বাদে সমস্ত কিছু তাদের প্ল্যান সমস্ত ভণ্ড করে দিয়েছি আমি। সব নেতাজির আশীর্বাদ। নেতাজির আশীর্বাদ ছাড়া আমার পক্ষে তো নেতাজির বই নিয়ে লেখার কথাই নয়। আমি সমস্ত আমার জাপানি বস যে আমাকে দিয়েছিলেন, আমি তার কথা মতো কাজগুলো করেছি। দেখা যাক, আপনাদের কাছে সেই প্রতিবেদন তুলে ধরছি। এরপরে 1943 সালের ডিসেম্বর মাসে নেতাজি ঐতিহাসিক সেলুলার জেল দেখতে গিয়েছিলেন এবং সেখানে তিনি ওই দেওয়ালগুলি তাকে নিঃশব্দে বলেছিল যে সেখানে বন্দী রাজনৈতিকদের তাদের দুর্দশা। তিনি তাদের আত্মার প্রতি শান্তি কামনা করেছিলেন এবং শ্রদ্ধা নিবেদন জানিয়েছিলেন। এই ছবিতে দেখানো হয়েছে। এখানে 1943 সালের 30 ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত ভারতীয় মাটিতে নেতাজি কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এই ছবিতে নেতাজি প্রথম ভারতবর্ষের আন্দামান নিকোবর মুক্ত রাজ্যে, মুক্ত দেশে তিনি পতাকা উত্তোলন করেছিলেন, সেই ছবিতে দেখানো হয়েছে 30 ডিসেম্বর 1943 সাল। তারপর নেতাজি 1944 সালের 5 এপ্রিল আজাদ হিন্দ ব্যাংক রেঙ্গুনে তৈরি করেন। এই রেঙ্গুনে আজাদ হিন্দ ব্যাংক করেন এবং সেখানে মানে কয়েক মিলিয়ন ডলার তিনি কালেক্ট করেছিলেন এই সমস্ত এশিয়ান কান্ট্রির লোকেদের কাছ থেকে। এখানে দেখুন, ওনারা আবার ফিরে এসছেন 1944 সালের 14 এপ্রিল আইনের সৈন্যরা ইম্ফলের ময়রাং এর পাহাড়ে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, ময়রাং দখল করেছিলেন 1944 সালের 14 এপ্রিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভারতীয় ব্রিটিশ সেনাবাহিনী, যে সেনাবাহিনী মানে গান্ধী এবং নেহেরু তৈরি করতে সাহায্য করেছিল এবং নেতাজি এবং আইনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, সেই সৈন্যবাহিনীর কাছে নেতাজি
এবং আইএনএ বাহিনী পরাজিত হয় 14 এপ্রিলের পর। এই পরাজয় নেতাজি কিছুতেই মেনে নিতে পারেননি। তারপরে উনি ফিরে গিয়ে রেঙ্গুনে ফিরে যান, সিঙ্গাপুরে ফিরে যান, ফিরে গিয়ে আবার যুদ্ধকালীন করার জন্য প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা করেন। এই হচ্ছে নেতাজি যখন যেখানে যেতেন, তিনি 3বার জাপানে গেছেন, তিনি যখনই গেছেন তাদের সাথে এই তিনজন হচ্ছে হাবিবুর রহমান খান, এসি চ্যাটার্জি এবং মোহাম্মদ জামান কিরানি, এদের সাথে উনি সবসময় যেতেন, ওদের সাথে নিয়ে যেখানে যেতেন। এখানে দেখুন, আমি মোদিকে বই প্রেজেন্ট করেছিলাম 2017 সালের সেপ্টেম্বরে ওনার জন্মদিনে। তারপরে 2018 সালের 30শে ডিসেম্বর 1975 বার্ষিকী পূর্তি উপলক্ষে মোদিজি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আন্দামানে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন 75 বার্ষিকী উপলক্ষে। এরপরের ছবিটি দেখুন, আবার নেতাজি এবং তার 3 আইএনএ অধিনায়ককে নিয়ে চ্যাটার্জি, খান ও এখানে আবার জাপানে যান 1944 সালের ডিসেম্বরে, আবার গ্রেটার ইস্ট এশিয়ার কনফারেন্সের প্রথম বার্ষিকী কনফারেন্সের জন্য। এবং এই কনফারেন্সে তিনি গিয়ে গাইমুসো গেস্ট হাউসে উঠেছিলেন। এর হচ্ছে দেখুন, গাইমুসো গেস্ট হাউসের সমস্ত জাপানিজ লোকেরা, এবং এরা হচ্ছে ভারতীয় চারজনকে তারা গেস্ট হাউসে সুন্দরভাবে থাকার খাওয়ার ব্যবস্থা করেছিলেন। এই সুন্দর খাওয়া থাকার ব্যবস্থা তখনকার দিনে জাপানিজরা মানে বিদেশি বিশেষ করে ভারতীয়দের জন্য অনেক কিছু করতেন। এবারে দেখুন, ওই সময়ই নেতাজি, তারপরে ওই সময় প্রধানমন্ত্রী তোজো এর আগে কয়েক মাস আগে পদত্যাগ করেন। তারপরে জেনারেল কোইশো প্রধানমন্ত্রী হন, এবং জেনারেল কোইশো প্রধানমন্ত্রী হওয়ার পর ওই সময় নেতাজি প্রধানমন্ত্রী কোইশোর সঙ্গে সাক্ষাৎ করেন, এবং এই সাক্ষাতের মাঝে মাসাহাসি কাকিৎসুও এখানে সাক্ষাতের মাঝে দাঁড়িয়েছিলেন এবং জাপানি থেকে ইংরেজি ভাষায় হেল্প করছিলেন। এবং এক্ষেত্রে মানে খুবই এই দারুণ ছবি আমি কিছুদিন আগে গত বছর যখন শিনজো আবে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছিলেন, সেই সাক্ষাৎকারের ফটো আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম এই ছবিটি দিয়ে। এরপরে দেখুন, নেতাজির শেষ নেতাজি ওই সময়ে 1945 সালের 1 জানুয়ারি নেতাজি এম্পারার হিরোহিতোর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যান, এবং সেই সাক্ষাৎ করার সময় মাসাহাসি কাগিসোবু গাড়ির ভিতরে ছিলেন আর নেতাজি ভিতরে ছিলেন। এই ছবিটিও ভারতীয় কপিরাইট লঙ্ঘনকারী অপরাধী অনুধর চুরি করে এবং ইউজ করে, এবং সবচেয়ে ইভেন কি তাই নয়, আমার আমাজনের বই থেকে নেতাজি রিসার্চ ব্যুরো সুগত বোস বইটি কেনে, এবং তারপরে এই সমস্ত বই থেকে ফটোগুলো চুরি করে এখনো পর্যন্ত আমি দেখে এলাম, গত বছর গেছিলাম নেতাজি রিসার্চ ব্যুরো দেখতে গেছিলাম, সেখানে সেই ফটো সমস্ত দেখিয়ে তারা ব্যবসা করে খাচ্ছে নেতাজিকে নিয়ে। সর্বশেষ এবং চূড়ান্ত টোকিও সফরে 31 অক্টোবর 1944 থেকে 15 জানুয়ারি 1945 নেতাজির 3টি উদ্দেশ্য ছিল। এই 3টি উদ্দেশ্য এখানে দেওয়া হয়েছে। এই 3টি উদ্দেশ্য দেখালো, এগুলো আপনারা পড়ে নিতে পারেন। এবং ইম্ফল অপারেশনের পরে রেঙ্গুনে জাপানি সামরিক বাহিনী এবং আইনের পরিচিতি সম্বন্ধে 1944-45 সালে এগুলো আপনারা দেখতে পারেন, এই সমস্ত বইতে সুন্দরভাবে প্রকাশিত করা হয়েছে। রেঙ্গুন থেকে ব্যাংককে নেতাজির চলাচল 1945। রেঙ্গুন থেকে ওই সময়ে ব্যাংককে নেতাজির আইএনএ গোষ্ঠীকে নিয়ে যেভাবে ফিরেছিলেন সেই সমস্ত ঘটনা দেওয়া আছে। এই সময়ে শাহজাহান খান এবং শাহনওয়াজ খান ব্রিটিশ আর্মির কাছে সারেন্ডার করে রেঙ্গুনে।
এবং সিঙ্গাপুরের দ্বিতীয় বিশ্বযুদ্ধের আইনের ওয়ার মেমোরিয়াল নেতাজি তৈরি করেন। এই সিঙ্গাপুরে যে ওয়ার মেমোরিয়াল এটা এটা বিখ্যাত ছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নেতাজির এই ওয়ার মেমোরিয়াল এরা ধ্বংস করে দিয়েছিল, সেটা পরের ছবিতে দেখানো হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যুদ্ধ পরিস্থিতি, এইভাবে যুদ্ধ পরিস্থিতি আপনারা ভালো করে পড়ে দেখুন। এইভাবে মানে সেই সমস্ত যুদ্ধের কিভাবে পরিস্থিতি দাঁড়িয়েছিল সেগুলো তুলে ধরেছি আমি। মেন আমেরিকা এবং ব্রিটিশ হিরোশিমা ও নাগাসাকি পারমাণবিক বোমা ফেলার পর যুদ্ধের পুরো দিকটাই ঘুরে যায়। তখন জাপান 15ই আগস্ট এই জন্য সারেন্ডার করতে বাধ্য হয়, কারণ কয়েক মিলিয়ন মানুষ হিরোশিমা এবং নাগাসাকিতে আমেরিকা মেরে দেয়। পারমাণবিক বোমা ফেলার প্রভাব, 15ই আগস্ট সম্রাট হিরোহিতো সারেন্ডার করেন এবং নেতাজি রাশিয়া ভ্রমণে যাওয়ার জন্য জাপান সরকারের কাছে অনুরোধ করেছিলেন এবং জাপান সরকার তাকে মানে চেয়েছিল ওখানে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু তারপরে যে ঘটনাচক্রে সমস্ত কিছু দেখানো হচ্ছে যে কিভাবে নেতাজি মানে সেই যাওয়ার ঘটনা থেকে হয়নি। এবং নেতাজির ব্যাংকক থেকে তাইওকো হয়ে মাঞ্চুরিয়া ভ্রমণ, এইভাবে দেখানো হয়েছে যে 17 ই 8 1945 সকাল 7:30টায় তিনি সাইগনের উদ্দেশ্যে রওনা হন, কিন্তু আলটিমেটলি তার প্লেন ক্র্যাশ হয় এবং প্লেন ক্র্যাশে নেতাজি মারা যান। নেতাজি একা শুধু নয়, মোট প্লেন ক্র্যাশের সাথে সাথে সুনামাসা সিদেই এবং 2জন জাপানি মিলিটারি আর্মি ম্যান সঙ্গে সঙ্গেই মারা যান। নেতাজি নানমন মিলিটারি হাসপাতালে, জাপানিজ মিলিটারি হাসপাতালে কয়েক ঘন্টা ছিলেন, তারপর উনি মারা যান। এবং মারা যাওয়ার ঘটনা ঘটনাটি 22শে আগস্ট জাপানের ইংরেজি এবং জাপানি সংবাদপত্রগুলিতে প্রকাশিত হয়। এখন নেতাজি এবং সুনামাসা সিদেই প্লেন ক্র্যাশে মারা যায় এবং সে তখনকার যুদ্ধবিমান, ছোট বিমান, যুদ্ধবিমান, সেই যুদ্ধবিমানের ছবিও দেওয়া হয়েছে। মরণের পর ইয়াসুকুনির মাজারে জাপানিদের সমস্ত শহীদদের যারা মৃত্যু হয় তাদের অনুষ্ঠান করে এই ইয়াসুকুনি শ্রাইনে ওরা রাখেন। এক্ষেত্রেও সুনামাসা সিদেই মৃত্যুর পর তার করণীয় সমস্ত কাজ এই ইয়াসুকুনি শ্রাইনে করা হয়েছে। আমি দেখার সৌভাগ্য হয়েছিল গত বছর যখন জাপানে গিয়েছিলাম, তখন এই ইয়াসুকুনি শ্রাইনে আমি গিয়ে দেখলাম। ওরা এখানে বিশেষ করে এটি আমাদের ইন্ডিয়ান এম্বাসির একদম কাছেই এই মন্দির। তারপরে অন্যদিকে নেতাজির চিতাভস্ম তাইওয়ান থেকে হাবিবুর রহমান খান এবং আরো জাপানি একজনের সাথে ওরা টোকিও নিয়ে যান এবং টোকিও নিয়ে গিয়ে রামমূর্তির থ্রু দিয়ে মানে রেঙ্কোজি মন্দিরের পূজারীর সাথে তখনকার দিনে যোগাযোগ করে ওখানে রাখার ব্যবস্থা করা হয় এবং তখন নেতাজি চিতাভস্ম এই রেঙ্কোজি টেম্পলে রাখা তখন থেকে রাখা আছে। এবং এটা দেখতে পারেন, এটা এই মন্দিরে আমাদের রেঙ্কোজি টেম্পলে বা মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাষ্ট্রপতি এবং অটল বিহারী বাজপেয়ী দুবার গেছেন, ওনার তো একবার করে গেছেন। এবং অটল বিহারী বাজপেয়ী এখানে কি লিখেছেন পড়ে দেখুন যে আমি খুবই খুশি রেঙ্কোজি মন্দিরে দুবার এসে নেতাজির আত্মার শান্তি করতে এসে আমি খুবই খুশি। এটা হচ্ছে জাপানি ভাষায় লেখা নেহেরু, প্রসাদ এবং ইন্দিরা গান্ধীর সম্বন্ধে এটা লেখা আছে। এবং এখানে সমস্ত ঘটনাচক্রে আপনারা এটা পড়তে পারেন। এখানে নেতাজি মৃত্যুর সম্বন্ধে সমস্ত ঘটনা এখানে আপনারা দেখুন। এখানে নারায়ণ সান্যাল ওখানে গিয়ে 1970 সালে গিয়েছিলেন। তারপরে নেতাজির সম্বন্ধে একটি বই লিখেছিলেন, যে বইটা আমিও পড়েছি।
সেই বইতে উনি মানে অনেক হেয়ার অ্যান্ড সে ভিত্তিতে কিছু লিখেছেন, এবং সেক্ষেত্রে ইন্দিরা গান্ধী এবং নেহেরুর যে ইংরেজিতে লিখেছিলেন তার তিনি বাংলা অনুবাদ করে এটি লিখেছেন, ওনার বাংলা অনুবাদ। সেক্ষেত্রে এক্ষেত্রে দেখে থাকবেন নেহেরু বা ইন্দিরা খান গান্ধী এরা কখনোই নেতাজি সম্বন্ধে কিছু বলে না নেতাজিকে, কারণ ওনারা নেতাজিকে নেহেরু ওয়ার ক্রিমিনাল হিসেবে ক্লিমেন্ট ইটলিকে 1946 সালের 1945 সালে 17ই ডিসেম্বর চিঠি লিখেছিলেন যে নেতাজি ওয়ার ক্রিমিনাল, প্রোটেকশন অফ স্টালিনের আন্ডারে রাশিয়ায় লুকিয়ে আছে। গান্ধীও বলেছিলেন নেতাজি মারা যায়নি। যাক, সেই জন্য এরা এই রেঙ্কোজি টেম্পলে নেতাজি সম্বন্ধে একটা কথাও একটা অক্ষরও লেখেননি। তো যাক, আপনারা এটা পুরো নারায়ণ সামনের সম্বন্ধে জানবেন। মুখার্জি কমিশনের মুখার্জি নেতাজির সম্বন্ধে যে 5-6 বছর ধরে আমাদের পাবলিক মানির অপচয় করেছেন, কিন্তু তিনি তার নেতাজির যে কবে কোথায় কখন মারা গেছেন কোনো তার ফাইনাল কমেন্ট কিচ্ছু নেই। সুতরাং তিনি কোনে পুরো জিনিসটাই পুরো ব্যর্থ হয়ে গেছেন, ব্যর্থ। তার তো উচিত ছিল এই রেঙ্কোজি টেম্পল বা তাইওয়ানের ঠিকমতো গিয়ে, এবং তিনি কি করে বলেন যে প্লেন ক্র্যাশ হয়নি? তখনকার দিনে কি কমিউনিকেশন ব্যবস্থা এত ভালো ছিল না? তখনকার দিনে কেউ জানতে পারতো কোথায় কি হচ্ছে না হচ্ছে? আজকালকার দিকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভিডিও কলে সমস্ত দেখা যাচ্ছে। এটা তখনকার দিনে থাকতো, এটা কখনোই এটা হতো না। এবং এটা মুখার্জি খেয়াল উচিত ছিল যে তখনকার দিনে জাপান সরকারের অধীনে তাইওয়ান ছিল 31 অক্টোবর পর্যন্ত। তার আগে পর্যন্ত তারা সমস্ত প্রয়োজনীয় নথি বা তথ্য তারা ওখান থেকে নিয়ে গিয়ে জাপান সরকারের সংরক্ষণাগারে টোকিওতে রেখেছে, তাও তো তিনি দেখতে যাননি। যাক, আপনারা এই বিষয়ে জানেন। নেতাজি মুখার্জি সম্বন্ধে আমি আর কিছু বলছি না। অলরেডি আমেরিকান একজন হিস্টোরিয়ান ওনার সম্বন্ধে বলেছেন, তারা হয়তো জানবেন। এই দেখুন আমার যে ফটো অ্যালবাম, এই অ্যালবামে সমস্ত ফটোগুলো এই ধরনের অ্যালবামে আছে। দুটো অ্যালবাম আছে, আরেকটা অ্যালবামও রাখা আছে। এবং যে যে বইগুলো পাবলিশ হয়েছে এটা হচ্ছে বাংলা বই। এ দেখুন বাংলা বইয়ের ছবি দেখালাম, এটা হচ্ছে বাংলা বই। এটা 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 বাংলা বই নোশন প্রেস ম্যাড্রাস থেকে পাবলিশ করেছে। আর ইংরেজি বই হচ্ছে, এটা হচ্ছে ইংরেজি বই, আমাজন পাবলিশ করেছে ইংরেজি বই। এটা ইংরেজি বই আমাজন করেছে সারা ওয়ার্ল্ডে। তো যাক, এক্ষেত্রে আপনাদের রিকোয়েস্ট করছি, যদি আপনারা ইন্টারেস্টেড হন আমার নাম গুগল করবেন। আমার জাস্ট গজেন ঘোষ গুগল করলেই আপনি সমস্ত ওয়েবসাইট পেয়ে যাবেন। সেক্ষেত্রে বাংলা বইটি দেখলাম নোশন প্রেস পাবলিশ করে, ওরা ফ্লিপকার্ট এবং আমাজনের থ্রু দিয়ে আপনারা অর্ডার করতে পারেন অনলাইনে, এবং দেখলাম ফ্রি ডেলিভারি ওরা দেওয়ার ব্যবস্থা করেছে বা করে। যাক, জয় হিন্দ, জয় তু নেতাজি। সবাইকে আবার বড়দের প্রণাম, ছোটদের স্নেহ শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম।